আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মানে শেখ হাসিনাকে এত স্বতঃস্ফূর্ত, এত আত্মবিশ্বাসী এবং এত একরকমের হাসি খুশি মনে হচ্ছিল, বুঝতে অসুবিধা হচ্ছিল না যে 2 বছর ধরে নির্বাসনের পর তিনি যখন ঠিক করে ফেলেছেন যে দেশে তিনি ফিরবেনই এবং তিনি যখন উপলব্ধি করতে পারছেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে, যিনি বহু প্রতিকূলতা পার হয়েছেন, যিনি বহুবার দেশে ফেরায় বাধার সম্মুখীন হয়েছেন, তিনি যখন বুঝতে পারছেন তার জনগণ প্রস্তুত, তিনি যখন বুঝতে পারছেন যে তার দল নেতা কর্মীরা প্রস্তুত, তিনি যখন বুঝতে পারছেন তিনি প্রস্তুত দেশে ফিরতে, তখন তার ভেতরে এমন একটা স্বস্তি এসেছে, এমন একটা বিশ্বাস এসেছে যে তিনি তার কথার মধ্যে সেটা স্পষ্টত ফুটে উঠছিল। শেখ হাসিনা দিল্লির সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। প্রথম প্রকাশ্য উপস্থিতি হিসেবে ভারতের সংবাদ মাধ্যম যখন এটা ব্যাপকভাবে প্রচার করছিল, বিশেষভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, শেখ হাসিনাজ হোম কামিং, এই শিরোনাম দিয়ে যখন দিল্লিতে নিযুক্ত বিদেশি সংবাদদাতারা, মানে বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদদাতাদের ক্লাব এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল, তখন থেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়েছিল যে এই অনুষ্ঠানেই 2024-এর 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা প্রথমবারের মতো প্রকাশ্য উপস্থিতিতে আসছেন। তখনই নানা প্রশ্নের উত্তরে অনুসন্ধানে বোঝা গিয়েছিল শেখ হাসিনার প্রকাশ্য উপস্থিতি মানে কিছুতেই তিনি ভিডিও বার্তার কোনো কথা বলছেন না, তিনি ভিডিওতে আসবেন এমন কোনো কথাও নেই। এমনকি ওই দাওয়াত পত্রটিতেও লেখা ছিল শেখ হাসিনা লাইভ সংযুক্ত হবেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ওই অনুষ্ঠানটিতে। এই অনুষ্ঠানটিকে সাংবাদিক সম্মেলন, সংবাদ সম্মেলন হিসেবে অভিহিত করছিল ভারতীয় মিডিয়া। কেন, সেটাও খুব পরিষ্কারভাবে দিল্লির সংবাদ সম্মেলনটির শুরু হওয়ার পর যখন পৃথিবী জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এই সংবাদ সম্মেলনটি লাইভ করা শুরু করলো, তখন পরিষ্কার হয়ে গেল। মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনটিতে তখন তিল ধারণের জায়গা নাই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দিল্লিতে নিযুক্ত বিদেশি প্রতিনিধিরা যেমন সেই সম্মেলনে উপস্থিত শেখ হাসিনার বক্তব্য শুনতে, শেখ হাসিনার প্রশ্নের উত্তর দিতে, তেমনি ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকেরাও খুব স্বাভাবিকভাবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনাকে প্রশ্ন করতে। শেখ হাসিনার বক্তব্য শুরু হওয়ার পর তখনও শ্রোতা হিসেবে একটা প্রশ্ন বারবার মনে যাচ্ছিল যে শেখ হাসিনা কি লাইভ কথা বলছেন, মানে যেটা নিয়ে গত কদিন ধরে ব্যাপক গবেষণা হয়েছে, ফেসবুকে স্ট্যাটাসের পর স্ট্যাটাস লেখা হয়েছে যে শেখ হাসিনা অডিও বার্তা দেবেন এটা, আর এমনকি উনার নিশ্চয় এই লাইভে বক্তব্য রাখার কোনো অনুমোদন নাই, উনার নিশ্চয় এসে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো অনুমোদন নাই, ওই রকম রেকর্ডেড অডিও বার্তা তো তিনি কতখানেই পাঠান। তখন প্রশ্ন করছিলাম মনে মনে এবং নিজের বয়ানেও যে সত্যি যদি উনি অডিও বার্তা দিলে কিছু নাই আসে যায়, এই অনুষ্ঠান নিয়ে এত কথা কেন? কিন্তু এমনকি রেকর্ডেড অডিও বার্তা দিল্লির একটা অডিটোরিয়ামে সাংবাদিকদের সামনে, আন্তর্জাতিক গণমাধ্যমের ঘর ভর্তি সাংবাদিকদের সামনে বাজবে, এটা জানার পর থেকেই বাংলাদেশ সরকার নানাভাবে ভারত সরকারকে আপত্তি জানাতে থাকে এবং প্রতিক্রিয়া জানাতে থাকে। অথচ আজকে যখন এই সংবাদ সম্মেলন শুরু হলো, দেখা গেল যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, পৃথিবীর শীর্ষস্থানীয় বার্তা সংস্থা রয়টার্স, তারা পর্যন্ত সেই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার শুরু করলো। এক্সাইলড পলিটিক্যাল লিডারের সংবাদ সম্মেলন দিল্লিতে শুরু হয়েছে এই শিরোনাম দিয়ে, মানে নির্বাসিত রাজনৈতিক নেতা শেখ হাসিনা দিল্লিতে লাইভ কথা বলছেন, এই শিরোনাম দিয়ে রয়টার্স সারা পৃথিবীতে এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার শুরু করলো। শুধু যে রয়টার্স তাই নয়, ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভির করা লাইভ যেমন আমি শুনছিলাম, তেমনি সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে তাদের সাংবাদিক পাঠিয়েছে যেমন ওই অডিটোরিয়ামে সরাসরি শেখ হাসিনাকে প্রশ্ন করতে, তার বক্তব্য শুনতে, তেমনি তারা যারা পেরেছে
সকলেই লাইভ সম্প্রচার করেছে, কারণ এই সংবাদ সম্মেলনটিতে কি ঘটবে তা নিয়ে একটা ব্যাপক আগ্রহ ছিল। তিনি যে ভিডিওতে আসবেন না সেটা একরকম নিশ্চিত ছিল। এমনকি শেখ হাসিনা তো তার দলীয় ফোরামেও যখন তাকে অনুরোধ করা হয়েছে যে তাকে তিনি যাতে দেখা দেন, তিনি তার দলীয় নেতাকর্মীদের একেবারে ঘনিষ্ঠ জনদেরও সরাসরি বলেছেন যে দেশে ফিরলে দেখা হবে। শেখ হাসিনা আজকের বক্তৃতায় সে কথাটি আবার বলেছেন যে তার সবচেয়ে বড় রোড ম্যাপ হচ্ছে এই যে তিনি তার জনগণের কাছে ফিরে যেতে চান, তিনি তার নিজের মানুষদের কাছে, তিনি তার নিজের জনগণ, নিজের বাংলাদেশের মানুষের কাছে ফিরে যাবেন। এই কথাটা বলেই কিন্তু তিনি তার বক্তব্যটা শেষ করেছেন। তখনও একটা দ্বিধা সন্দেহ যে সত্যি কি শেখ হাসিনা এই অনুষ্ঠানে ভার্চুয়ালি লাইভ যোগ দিয়েছেন, নাকি শেখ হাসিনা আসলে একটা রেকর্ডেড অডিও বার্তা পাঠিয়েছেন, যদিও পড়ার ভঙ্গিতে, গলার আওয়াজে, এমনকি তার পানি খাওয়ার শব্দে কিংবা তার গলায় যে উচ্ছ্বাস এবং যে ধরনের একটা মানে আবেগ টের পাওয়া যাচ্ছিল, বুঝতে অসুবিধা হচ্ছিল না শেখ হাসিনা ওই অনুষ্ঠানে লাইভ যুক্ত হয়েছেন। অবশেষে যখন সেই বক্তৃতা শেষে ওই অনুষ্ঠানের আয়োজক বললেন যে উপস্থিত সাংবাদিকরা যারা আছেন, ম্যাডাম হাসিনা এখনো ভার্চুয়ালি যুক্ত আছেন, কাজেই ম্যাডাম হাসিনা এখন কিছু প্রশ্নের উত্তর নেবেন, এবং তারপর শেখ হাসিনা খুব হালকা মেজাজে হাসতে হাসতে স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি যেভাবে কথা বলেন সেভাবেই প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। তখন আসলে এই সংবাদ সম্মেলনটি নিয়ে কেন তারেক রহমান সরকারের অস্বস্তি, উদ্বেগ তুঙ্গে উঠেছিল সেটা বুঝতে আর অসুবিধা হলো না। তার মানে ভারতের রাজধানী দিল্লিতে বসে শেখ হাসিনা সকল আন্তর্জাতিক গণমাধ্যম, রয়টার্স তো লাইভ প্রচার করেছে বললামই, স্প্যানিশ টিভির সাংবাদিক প্রশ্ন করেছেন শেখ হাসিনাকে, ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক প্রশ্ন করেছেন শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে প্রশ্ন করতে ওই অডিটোরিয়ামটা ভরা সাংবাদিকদের মধ্যে এত শীর্ষস্থানীয় সব সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন যে বুঝতে অসুবিধা হয় নাই যে এই বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমগুলো, সাংবাদিকেরা শেখ হাসিনা যে একটি মানে আলোচনার এবং খবরের কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন শুধু সেটা বিশ্বাস করেন তাই নয়, তিনি যে দেশে ফিরবেন ঘোষণা দিয়েছেন 2024-এ ক্ষমতাচ্যুত হওয়ার পর, এবং তারপর বাংলাদেশটার যে দশা, সে দেশটাকে আবারও যে মানে উন্নয়নের ধারায়, যেটা শেখ হাসিনা বলেন সবসময় তার বক্তৃতায়, তার বক্তব্যে, সেই জায়গায় নিয়ে যেতে যেই অগ্রসর বাংলাদেশের সঙ্গে পরিচয় হওয়া শুরু করেছিল বিশ্বের, সেই বাংলাদেশটি যে একটা বিধ্বস্ত, বিপর্যস্ত, অর্থনৈতিকভাবে রুগ্ন এবং ব্যাপক সহিংস সাম্প্রদায়িক একটা দেশে পরিণত হয়েছে, সেই বাংলাদেশকে আবারও অগ্রগতির পথে ফিরিয়ে নিয়ে যেতে হলে, একটা আলোকোজ্জ্বল পথে ফিরিয়ে নিয়ে যেতে হলে, যে শেষ পর্যন্ত সেই রাজনীতির বিপক্ষে, অন্ধকারের রাজনীতির বিপক্ষে, এই রাজনীতির একমাত্র প্রতিভী হয়ে শেখ হাসিনাই আছেন, সেটা যে বিশ্বজুড়ে সাংবাদিকেরা বিশ্বাস করছেন। এবং সে কারণেই এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকেরা একের পর এক যে শুধু শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপছেন তাই নয়, তার ফেরার বিষয়ে লাগাতার খবর প্রচার করছেন। তিনি দিল্লিতে আবারও সংবাদ সম্মেলন ডেকে তিনি ফিরবেন, এটা বলবেন, ঘোষণা দেবেন, সেই অডিটোরিয়ামে এসে ভিড় করছেন এবং তাকে হেন কোনো প্রশ্ন নাই করছেন না। তারা প্রশ্ন করেছিলেন শেখ হাসিনাকে যে আপনার তো কারাদণ্ড হবে দেশে ফিরলে, আপনাকে কারাগারে রুদ্ধ করা হবে বলেছেন তারেক রহমান সরকার, আপনি কিভাবে এই অবস্থায় দেশে ফিরে যাচ্ছেন? শেখ হাসিনা হাসতে হাসতে উত্তর দিয়েছেন যে দেখেন, আমি যখন 81-তে ফিরেছি তখন আমাকে তখনই গ্রেফতার করা হয় নাই, কিন্তু 83-তে গ্রেফতার করা হয়েছে, আমি আরো অনেকবার গ্রেফতার হয়েছি, কাজেই গ্রেফতার বা এরকম কোনো ভয় পেয়ে আমি দেশে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসব এর কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনার বিষয়ে এমন যানবাহন
জানবার আগ্রহ এই সাংবাদিকদের। তারা প্রশ্ন করেছেন যে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় আপনি গিয়েছিলেন 81-তে ভারতের নির্বাসন শেষে দেশে ফিরে যাওয়ার সময়। এই নিজামুদ্দিন আউলিয়ার দরগার সঙ্গে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে আপনার পিতারও একটা গভীর সম্পর্ক ছিল। এবারও কি আপনি নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যাবেন? শেখ হাসিনা তখন বলছেন যে নিজামুদ্দিন আউলিয়া সহ এই মহান পুরুষদের যে মাজার, যে জায়গাগুলো আছে সেখানে আমরা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি অনুযায়ী নিয়মিত যাই, কাজেই সেটা যে কোনো সময়ই যেতে পারি এবং হয়তো যাব, কিন্তু মূল কথা হচ্ছে আমি দেশে ফিরবই। মানে ওই যে একদল বলে আসছেন, ভারতীয় সাংবাদিকেরাই কিন্তু বলে আসছেন যে ভারতের সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা তো বটেই, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা মুখিয়ে আছেন শেখ হাসিনা যখন দিল্লি থেকে ঢাকা রওনা হবেন তখন তার সঙ্গে অন্তত 200 সাংবাদিক উপস্থিত হবেন। আজকের সংবাদ সম্মেলনটা কিন্তু একেবারে সরাসরি প্রমাণ যে শেখ হাসিনার সঙ্গে একটা অডিটোরিয়াম ভর্তি সাংবাদিকের দল, আন্তর্জাতিক বিশ্বের সাংবাদিকের দল, তার সঙ্গে তিনি যদি দেশে যাওয়ার আগে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যান সেখানে গিয়ে উপস্থিত হবেন। তিনি যদি দেশে যাওয়ার পথে বাধাগ্রস্ত হন এয়ারপোর্টে, তিনি যদি বাধাগ্রস্ত হন সীমান্তে, তারা তার সঙ্গে থাকবেন। শেখ হাসিনা সাংবাদিকদের এই কথাও বলেছেন যে আপনিও তো আমার সঙ্গে আছেন। এই যে প্রশ্ন করছেন কারা তার সঙ্গে আছেন, শেখ হাসিনা বলেছেন আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন। কাজেই আমি জনগণের শক্তিতে, সকলের শক্তিতেই আমি বলিয়ান হয়ে দেশে ফিরতে চাই। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল ভারত সরকারের সঙ্গে কি তার যোগাযোগ হচ্ছে, ভারত সরকার কি বলছেন। শেখ হাসিনা বলেছেন যে তার সঙ্গে তারেক রহমান সরকার কিংবা ভারত সরকার কারোরই কোনো যোগাযোগ এই বিষয়ে, এই সিদ্ধান্তের বিষয়ে হয় না। এই সিদ্ধান্তটা তার নিজের। এবং শেখ হাসিনা সংবাদ সম্মেলনের শুরুতেই বলেছেন বেশিরভাগ উত্তর দেবেন পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি নিজেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সজীব ওয়াজেদ জয় বলেছেন যে সরকারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয় নাই এবং এ বিষয়ে কোনো যোগাযোগ হওয়ার তারা প্রয়োজনও বোধ করেন না, কারণ এই সিদ্ধান্তটা তার মায়ের। এবং এর পরেও শেখ হাসিনা এটা খোলাসা করে বলেছেন, বারবার বলেছেন যে দেশে ফেরার সিদ্ধান্তটা তার নিজের। এবং তিনি যখন বলেছেন ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন, তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন, ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন বটে। মানে আজকে সাংবাদিকদের অনেকের প্রত্যাশা ছিল, ভারতের সংবাদ মাধ্যম বলেছিল যে কি প্ল্যান সেটা জানতে চাইবেন, কি বা কি রোড ম্যাপ, কিভাবে শেখ হাসিনা ফিরবেন সেটা নিশ্চয়ই তিনি প্রকাশ করবেন, কবে সুনির্দিষ্টভাবে ফিরবেন হয়তো সেটা প্রকাশ করবেন। শেখ হাসিনা সেগুলো কিছু করেন নাই, কারণ আসলে কি রাজনীতিতে এসব কৌশল এমন করে বলে ফেলা যায়। তবে শেখ হাসিনা বলেছেন যেদিন আমি তারিখ ঠিক করব আপনারা জানবেন। তিনি বলেছেন আপনারা সকলেই জানবেন যখন তার দেশে ফেরার সেই সময়টা হবে, যেমন করে তারা এতদিন ধরে শেখ হাসিনা কি কি করতে চেয়েছেন, কখন কি সিদ্ধান্ত নিয়েছেন তা জেনেছেন। সত্যি বিস্ময়কর 2024-এর 5ই আগস্ট যেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হলো এবং যেই শেখ হাসিনাকে দেশে থাকার কোনো উপায় রাখা হলো না, তাকে রীতিমতো সামরিক বিমানে করে ভারতে রেখে আসা হলো। এবং অনেক বিশ্লেষক বললেন যে 100 বছরেও শেখ হাসিনা, আওয়ামী লীগ কেউ বাংলাদেশে ফিরতে পারবে না। 2026-এর 5ই আগস্টে এসে যখন তারেক রহমান ইউনূস হাতে হাত রেখে জুলাই জাদুঘর উদ্বোধন করছেন, যখন কিনা নাহিদ ইসলাম, জামায়াতের আমিন, নাসিরউদ্দিন পাটোয়ারিরা সরকার পতনের ডাক দিচ্ছে বাইতুল মোকাররম মসজিদের সামনে সমাবেশ করে, তখন কিনা শেখ হাসিনা ভারতে বসে ঘোষণা দিচ্ছেন যে যা বলুক, যে যা ভাবুক, তিনি আসবেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সকল চোখ তার দিকে, একজন নির্বাসিত রাজনৈতিক ব্যক্তিত্বের দিকে, যিনি বারবার বলছেন যে দেশটাকে একটা অন্ধকার যুগের দিকে না নিয়ে যাওয়া হয়েছে এবং
যিনি বারবার বলছেন একটা বড় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাংবাদিক সুলতানা রহমান গিয়েছিলেন এই সংবাদ সম্মেলনে এবং তিনি সেখানে প্রশ্ন করবার সময় নিজেই বলেছেন যে তিনি একমাত্র বাংলাদেশি সাংবাদিক যিনি ওখানে উপস্থিত হয়েছেন এবং এই সাংবাদিকের প্রশ্নটা ছিল যে শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে কবে ফিরবেন বলে ঠিক করেছেন। তখন সজীব ওয়াজেদ জয়কে যেহেতু আগেই তার মা দায়িত্ব দিয়ে দিয়েছিলেন প্রশ্নের উত্তর দিতে, তখন তিনি প্রশ্নের উত্তর হিসেবে বলা শুরু করেন যে এই যে কবে ফিরবেন সুনির্দিষ্টভাবে তারিখ বলবার উপায় বা মানে তারিখ বলতে পারেন, সুনির্দিষ্টভাবে এই তারিখটা বলতে পারেন একমাত্র তার মা শেখ হাসিনা। শেখ হাসিনা তখন ওই তখনও তিনি ভার্চুয়ালি যুক্ত আছেন এবং তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে ঢুকে পড়ে ওই আলোচনার মধ্যে বলেন আমি এটার উত্তর দিতে পারি। মানে শেখ হাসিনাকে এত স্বতঃস্ফূর্ত, এত আত্মবিশ্বাসী এবং এত একরকমের হাসি খুশি মনে হচ্ছিল, বুঝতে অসুবিধা হচ্ছিল না যে 2 বছর ধরে নির্বাসনের পর তিনি যখন ঠিক করে ফেলেছেন যে দেশে তিনি ফিরবেনই এবং তিনি যখন উপলব্ধি করতে পারছেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে যিনি বহু প্রতিকূলতা পার হয়েছেন, যিনি বহুবার দেশে ফেরায় বাধার সম্মুখীন হয়েছেন, তিনি যখন বুঝতে পারছেন তার জনগণ প্রস্তুত, তিনি যখন বুঝতে পারছেন যে তার দল নেতা কর্মীরা প্রস্তুত, তিনি যখন বুঝতে পারছেন তিনি প্রস্তুত দেশে ফিরতে, তখন তার ভেতরে এমন একটা স্বস্তি এসেছে, এমন একটা বিশ্বাস এসেছে যে তিনি তার কথার মধ্যে সেটা স্পষ্টত ফুটে উঠছিল। এই যে ঘর ভর্তি সাংবাদিকেরা, সারা পৃথিবীর সাংবাদিকেরা, তারা দিল্লিতে যখন বারবার ম্যাডাম হাসিনা কবে ফিরবেন এই প্রশ্নটি করছিলেন, তখন বুঝতে বাকি ছিল না আসলে শুধু বাংলাদেশের মানুষ সম্ভবত নয়, 2026-এর 5ই আগস্টে এসে এই সংবাদ সম্মেলনটি প্রমাণ করেছে শেখ হাসিনা কবে ফিরবেন সারা পৃথিবীতেই তার দিকে সংবাদ মাধ্যমগুলোর চোখ আছে। কাজেই তাকে ফিরতে কারা বাধা দেন এবং কোন রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনা আর আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হয় না সেদিকেও সারা পৃথিবীর নজর আছে বইকি। আমাদের বিশ্ব খেলোয়াড়, আমাদের নোবেল লরিয়েট, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের গ্রামীণ ব্যাংকের জনক, গ্রামীণ ফোনের জনক, আমাদের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, বিশ্ব বরেণ্য মহামানব জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আবার শুরু হয়েছে ভানুমতির খেল। ভানুমতির খেলটা কি? ভানুমতির খেল বলতে আমরা কি বুঝি, আর ভানুমতি কে ছিলেন, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। ভানুমতির খেল বলতে সাধারণত জাদুবিদ্যা, অলৌকিক কিছু ঘটানো, মানুষদেরকে বোকা বানানো, মানুষদেরকে বিপথে পরিচালিত করা, অ্যাজ এ হোল জাদু টোনা ভেলকিবাজি যা কিছু আছে, ভোজবাজি যা কিছু আছে, সবগুলো যখন একত্র হয়ে যায় তখন সেটাকে ভানুমতির খেল বলা হয়। এখন আপনাদের কি খুব জানতে ইচ্ছা করে না যে আসলে ভানুমতিটা কে বা তার খেলাটা কি? এখানে ইতিহাস ঘেটে যেটি জানা যায় যে প্রাচীন ভারতে মালব, ময়াকারে মা লব, মালব নামে একটি রাজ্য ছিল। সে রাজ্যের যে রাজা, সে রাজার নাম ছিল ভোজ, ভোজ রাজা। তো এই যে আমরা যে ভোজবাজি বলি, সেই ভোজবাজি মূলত একটি জাদুর পদ্ধতি। তো রাজা নিজে জাদুবিদ্যার চর্চা করতেন এবং তার অনেক সেই যাকে বলা হয় কিংবদন্তির সেই ম্যাজিক্যাল পাওয়ার ছিল, জাদুকরী ক্ষমতা ছিল। সাধারণত ভারতবর্ষে এই ধরনের রাজারা ভেলকিবাজি দেখানোর জন্য নর্মালি তারা বিভিন্ন জাদুকর ভাড়া করে রাখতেন। রাজকীয় জাদুকর ছিল আগেকার জামানাতে, এমনকি ফেরাউনের রাজদরবারেও জাদুকরদেরকে মাঝে মধ্যে ভাড়া করে আনা হতো। এবং আমাদের দেশে ধরুন ম্যাজিক যে বিষয়টি এটি খুব জনপ্রিয়। ছোটোখাটো গ্রামে দেখবেন যে আমরা ম্যাজিক দেখার জন্য দাঁড়িয়ে থাকতাম,
হাটবার দিন, বিভিন্ন তাসের খেলা দেখাতো, আরও নানা রকম জাদুকরী ঘটনা, বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দিত, গলা কেটে ফেলতো। তো এই যে জাদুকরী যে শব্দগুলো, এটার প্রাথমিক শব্দটা হলো ভোজবাজি। আর এই ভোজবাজিটা এসছে ভোজ রাজা থেকে, যিনি প্রাচীন ভারতের মালব দেশের রাজা ছিলেন। তো সেই রাজার যে কন্যা, তার নাম হলো ভানুমতি। ভানুমতি তার বাবার যে জাদুকরী বিদ্যা, এটা তিনি রপ্ত করেছিলেন এবং তিনি প্র্যাকটিস করতে 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 মানে এত বড় জাদুকর হয়ে গেলেন যে সমসাময়িক দুনিয়াতে তার মতো ওইরকম কিংবদন্তির কোনো জাদুকর পুরুষ বা মহিলা তৈরি হয়নি। এই জন্য আমাদের দেশে যখনই কোনো আশ্চর্য কোনো ঘটনা ঘটানো হয় বা আশ্চর্য কোনো ঘটনা আমরা দেখি, সেটা নারী হোক পুরুষ হোক, যেটা আমাদের মেলে না, অঙ্কে মেলে না, এটাকে আমাদের অলৌকিক মনে হয় না। অলৌকিক বলতে যেটা বোঝায় যে আল্লাহর পক্ষ থেকে একটা ঘটনা আসে, যেটা আমরা তৃপ্তি পাই, শান্তি পাই, আনন্দ পাই। যেমন আকাশ থেকে মেঘমালা বর্ষিত হয়, অলৌকিক ঘটনা। তারপর এক বছর খুব ভালো ফসল হয়, আমরা খুব আনন্দ পাই অলৌকিক ঘটনাতে। কিন্তু অলৌকিক ঘটনার পাশাপাশি আবার আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, যেমন বজ্রপাত হয়, ঝড় হয়, বন্যা হয়, যেগুলো মানুষের ক্ষয়ক্ষতি হয়, যেগুলো আপনাকে কখনো মনে হবে না ভেলকিবাজি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসছে না, আসমানের পক্ষ থেকে আসে না, কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমরা হিসাবও মেলাতে পারছি না। এগুলোকে আমরা সাধারণত বলি ম্যাজিক বা জাদুকরী বিষয়, এবং এটা যখনই খুবই মারাত্মক আকার ধারণ করে আমরা সেটিকে বলি ভানুমতির খেল। আমাদের বাংলাদেশে বিখ্যাত জাদুকর জুয়েল আচা আছেন, আপনারা সবাই তাকে চিনেন। ভারতে পিসি সরকার সিনিয়র, আমরা ছোটকালে তার জাদুর কথা শুনেছি, তার জাদুর যে বই সেটা আমরা কম বেশি সবাই পড়েছি। তার ছেলে পিসি সরকার জুনিয়র, তারও কিংবদন্তির জাদুর কাহিনী আমরা জানি। ইউরোপে অনেক বিখ্যাত বিখ্যাত জাদুকর আছে। এই মুহূর্তে সারা দুনিয়ার ১ নম্বর জাদুকর হলেন ডেভিড কপারফিল্ড। ডেভিড কপারফিল্ড, আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে মানে জাদুকর কাকে বলে। ডেভিড কপারফিল্ডের জাদু না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে জাদু কাকে বলে। কিন্তু এই যে জুয়েল আইস, ডেভিড কপারফিল্ড কিংবা পিসি সরকার, তারা কেউই ভানুমতির মতো এরকম কিংবদন্তি হতে পারেনি, বা হাজার হাজার বছর ধরে ভানুমতি ছাড়া অন্য কোনো জাদুকর বা জাদুকরের নাম পৃথিবীতে অমরত্ব লাভ করতে পারেনি। তো এই যে ভানুমতির যে খেল, যে খেলটি আমরা ম্যাজিক হিসেবে ধরবো, বা এটা যেটা ট্রিক্স, মনুষ্য সৃষ্ট একটা ট্রিক্স, এটি আমরা বুঝতে পারছি না। বুঝতে না পারার কারণেই যখন আমাদের এই সমাজে কোনো ঘটনা ঘটে, সেটাকে আমরা ভানুমতির খেল বলি। যেমন ধরুন, ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে হঠাৎ করে প্রধান উপদেষ্টা হয়ে গেলেন, এটা ভানুমতির খেল ছিল। আমরা এখনও পর্যন্ত বিশ্বাসও করতে পারছি না, বলতেও পারছি না, ব্যাখ্যাও করতে পারছি না। তারা মানে নাহিদ সার্জিস, তারপরে হাসনাত আবদুল্লাহ, তারপর সেনাপ্রধান, মানে ক্যান্টনমেন্টে বৈঠকে বসে বা কি এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার বাসায় বসে কিংবা বিভিন্ন লোক পরামর্শ করে কীভাবে যে ডক্টর ইউনূসকে তারা মনোনয়ন দিলেন, কিভাবে তিনি এলেন, কিভাবে তিনি ক্ষমতায় বসলেন, মানে এটা আমাদের কাছে মনে হচ্ছে এ যুগের একটা ভানুমতির খেল। আমরা এটা বুঝতে পারছি না। এরপর আবার কি করে সেই সরকার শপথ নিল, কি করে সেই উপদেষ্টা মণ্ডলীরা সেখানে অন্তর্ভুক্ত হলেন, কার কি যোগ্যতা বলে সেখানে উপদেষ্টা হলেন, তারপর আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা হলেন, ব্যক্তিগত সহকারী হলেন। এই জিনিসগুলো আমাদের কাছে একটা ভানুমতির খেলের মতো মনে হলো। তো খেলতে খেলতে উনি এতটা পরিপক্কতা অর্জন করে ফেলেছিলেন যে দেশ রসাতলে যাচ্ছিল, আইনশৃঙ্খলা রসাতলে যাচ্ছিল, একটার পর একটা বিপর্যয় ঘটে যাচ্ছিল। কিন্তু আমরা ভানুমতির খেল সম্পর্কে আমাদের যে আগ্রহ, আমাদের যে উদ্দীপনা এবং আমাদের যে বিস্ময়কর যাকে বলা হয় অপেক্ষা, দেখি আর কি হয়, দেখি আর কি করতে পারে,
এই জিনিসগুলো শেষ হচ্ছিল না। আমরা ধরে নিয়েছিলাম যে উনি আর যাবেনই না, উনি সারা জীবন থাকবেন, 5 বছর থাকবেন, 50 বছর থাকবেন, ওনার মরা ছাড়া ওনার আর কোনো গতি নাই। আমরা তখন তাকে নিয়ে ওয়াজ তৈরি করলাম, অনেকে গান বানালো, অনেকে বলার চেষ্টা করলো যে স্বয়ং আল্লাহ এই লোকটাকে বাংলাদেশে পাঠিয়েছে। এই ধরনের কথাবার্তা যখন খুব চলছিল বাংলাদেশে, ভীষণভাবে চলছিল, ঠিক সেই সময় আবার শুরু হলো ভানুমতির খেল। অল অন এ সাডেন দেখলাম যে তিনি লন্ডন চলে গেলেন। ভানুমতির খেলের মধ্যে তিনি তারেক রহমান সাহেবের কাছে অনেকটা আত্মসমর্পণ করলেন এবং তিনি লন্ডন গিয়ে প্রচুর অপমান হয়েছেন। তাকে যে গালাগাল করেছে আওয়ামী লীগের লোকজন, যেভাবে ম্যাটিকুলাসলি তার হোটেলের সামনে তার লোকজনকে ধাওয়া দিছে। আরেকটু হলে তো ওই যে তার এক লোক নতুন বোধহয় লন্ডনে গিয়ে নতুন জুতা কিনেছে, নতুন কোট পরেছে, চোরের মতো যাচ্ছিল আর বারবার তাকাচ্ছিল। হঠাৎ করে পিছন থেকে কেউ যেন বলে উঠছে, ধর ধর ধর। অমনি ভয়ে আরেকটু স্লিপ খেয়ে সেই লোকটা পড়ে যাচ্ছিল, মাথা ফেটে যেত আরেকটু হলে। তো এরকম ঘটনা। এরপরে কি একটা গাড়িতে ইউনূসের বিরুদ্ধে একটা সেই ডিজিটাল ব্যানার তৈরি করে টেলিভিশনের মাধ্যমে সেই তার হোটেলের সামনে বারবার শুধু সেটা একটা জীবন্ত টিভি হিসেবে সেটা চালাচ্ছিল। এরকম মাঝে মাঝে কাজ করার পরে ওনার মানে উনি সেই লন্ডনে গেছেন, ওনার যারা লোকজন আছেন তারা নানাভাবে প্রচার করছেন তিনি ব্রিটেনের রাজপরিবারের সদস্য হিসেবে গেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৎকালীন তার সাথে দেখা করবেন, মানে এইরকম যে নোবেল পুরস্কারের চেয়ে বড় একটা পুরস্কার তিনি পেয়ে যাচ্ছেন। এগুলো দেখে থেকে পরে দেখা গেল যে আসলে তিনি মূলত তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে গেছেন এবং তিনি যে রুমে ছিলেন প্রতিদিন নাকি সেই রুমের ভাড়া ছিল 40 লাখ টাকা। কল্পনা করা যায় 40 লাখ টাকার একটা রুম, সেই রুমে থেকে তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করলেন। সেখানে খলিলুর রহমানের সাহেবের সাথে তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে কী হলো আমরা এখনও জানি না। এই জন্য মনে হচ্ছে এটা একটা ভানুমতির খেল। এরপরে সেই খেলের পরবর্তী যে পর্ব, নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় এলো, রাতারাতি একটা বিরাট ঢাউস টাইপের উপদেষ্টা মণ্ডলী হলো, ঢাউস টাইপের ক্যাবিনেট গঠিত হলো। তারপরে বিরোধী দল হলো, বিরোধী দলের নেতার বাসায় প্রধানমন্ত্রী গেলেন, এক্সপেক্টেড প্রধানমন্ত্রী তখনও হননি তিনি। তারপর নাহিদের বাসায় গেল বিপ্লবের নেতা। সব কিছু আপনি যদি মিলানোর চেষ্টা করেন কোনো ডট না, এগুলো সবই ভানুমতির খেলের মতো এখন মনে হচ্ছে। এরপরে আবার শুরু হলো বঙ্গভবনকে নিয়ে ভানুমতির খেল। মনে হলো যে চুপ্পু সাহেবের প্রতি বিএনপির প্রেম একেবারে আকাশ স্পর্শ করেছে। রাতারাতি চুপ্পু সাহেব বাংলাদেশে হিরো হয়ে গেলেন। সব মানুষ আমরা চুপ্পুর প্রেমে পড়ে গেলাম। চুপ্পুর কোনো অপরাধ থাকতে পারে, কোনো চাঁদের কলঙ্ক থাকতে পারে, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর কোনো কলঙ্ক থাকতে পারে না। এর কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আলহাজ তারেক রহমান সাহেব, তিনি চুপ্পু সাহেবকে নিয়ে ঈদের মাঠে গেছেন, তার সঙ্গে কুলাকুলি করেছেন, পাশাপাশি চেয়ারে বসেছেন। রাষ্ট্রপতি হিসেবে তাকে পাবনা যাওয়ার সুযোগ দিয়েছেন, গ্রামের বাড়িতে, বিদেশে লন্ডনে যাওয়ার সুযোগ দিয়েছেন, চিকিৎসা করার সুযোগ দিয়েছেন। এরপর আমরা ধরে নিলাম যে এই চুপ্পু সাহেব আজীবন ক্ষমতায় থাকবে। এরপরে পালনে ছাড়েন শুরু হলো ভানুমতির খেল। আমরা শুনতে পেলাম চুপ্পু সাহেব লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন। চুপ্পু সাহেব বললেন যে আরে এটা পাগলও বিশ্বাস করে নাকি, আমি তো বাংলাদেশে বসে তার সাথে কথা বলতে পারি, আমার লন্ডনে গিয়ে তার সাথে কথা বলতে হবে কেন? পরবর্তীতে আবার সরকারের পক্ষ থেকে বলা হলো যে চুপ্পু সাহেব যে শেখ হাসিনার সাথে কথা বলছে এই ধরনের কোনো তথ্য প্রমাণ সরকারের কাছে নেই। কিন্তু মধ্য থেকে যেটা হলো চুপ্পু সাহেবের চাকরিটা চলে গেল, তিনি বাসায় চলে গেলেন, এখন চুপচাপ আছেন, একেবারে চুপচাপ আছেন। এখন আমরা মিলাতে পারছি না, মনে হচ্ছে এই যে চুপ্পু সাহেবের যে উত্থান, কেন তাকে এত সম্মান দেওয়া হলো, কেন তাকে সেদিন তাকে প্রথম দিনই তাকে তাড়িয়ে দেওয়া যেত, তা না করে তাকে এতদিন কেন জামায়াত ধরে রাখা হলো, আবার তাকে একবার উপরে উঠিয়ে চাঁদের দেশে উঠিয়ে আবার চাঁদ থেকে তাকে টেনে হেঁচড়ে নামানো হলো। এসবই ভানুমতির খেল। এখন নতুন রাষ্ট্রপতি হবে, নতুন রাষ্ট্রপতি হওয়ার আগে এখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রূপে জনাব হাফিজউদ্দিন সাহেব তাকে রাখা হয়েছে, স্পিকার, মাননীয় স্পিকার। এখন তাকে নিয়োগ দেওয়া হবে না গয়েশ্বর বাবুকে নিয়োগ দেওয়া হবে, নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, এরকম বিএনপির সিনিয়র যারা নেতৃবৃন্দ সহ তারেক রহমান সাহেবের যে স্ত্রী জুবাইদুর রহমান, এগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে।
একদিকে আলাপ আলোচনা চলছে, মিটিং হলো, এগুলো বিষয়ে আলাপ আলোচনা করলেন। সবাই বলল যে হুজুর আমরা তো কিছুই বুঝি না, সব আপনি বুঝেন এবং আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই, আপনি যারাই রাষ্ট্রপতি বানাবেন আমরা কায়মনে বাক্যে সবাই বলবো সুবহানাল্লাহ। এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা প্রধানমন্ত্রীকে দিয়ে দেওয়া হলো। যা অতীতে শেখ হাসিনার ক্ষেত্রে করা হয়েছে, যা অতীতে বেগম জিয়ার ক্ষেত্রে করা হয়েছে, তার জিয়াও তার সেই একই ঘটনা। এখানে অবশ্য ভানুমতির খেল হয়নি, এখানে সবকিছু হচ্ছে। সমস্যা হয়ে গেছে যে এরই মধ্যে আবার ডক্টর ইউনূসকে নিয়ে কথা হচ্ছে। আবার সেই শেখ হাসিনার জামানাতে যেভাবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করতাম, উনি খুব ভালো মানুষ, তার বিশাল আন্তর্জাতিক কানেকশন আছে, তার কথায় ইউরোপ আমেরিকা ঘুরে এবং সে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে বস্তা ভরে ভরে টাকা বাংলাদেশে আসবে, এবং তিনি নিজেও ক্ষমতায় এসে প্রথম ওই ধরনের কথাবার্তা বলেছেন যে এখন আমাদের আমরা কোনো দেশে যাব না, সবাই আমাদের কাছে আসবে, আমরা চাকরি চাইবো না, চাকরি আমরা দেবো, আমরা ব্যবসার সৃষ্টি করব, এবং মানে 3-0 থিওরি তিনি বাংলাদেশে অক্ষরে অক্ষরে পালন করে ছাড়বেন। কিন্তু পরবর্তী দেখা গেল যে 3টে ঘোড়ার ডিম তিনি প্রসব করেছেন। আমরা আসলে তার জমানাতে এভাবে কোনো কিছু খুঁজে পাইনি। পুরো তার যে জমানাটা, এটাকে আমাদের কাছে মনে হয়েছে একটা ভানুমতির খেল। তো সেই ভানুমতির খেল শেষ হলো, এরপর আরও অনেকগুলো ভানুমতির খেল চললো, চলার পরে এখনও চলছে। আবার এরই মধ্যে ডক্টর ইউনূসকে নিয়ে সেই যে আওয়ামী লীগ জমানার ভানুমতি খেল সেটা শুরু হয়েছে। অর্থাৎ যে সমস্ত ইউনূস প্রেমী লোকজন আওয়ামী লীগ জমানাতে তার পক্ষে খুব কথাবার্তা বলতেন, আজ হোয়াইট হাউস থেকেই মাত্র টেলিফোন এলো, আজ এই যে বাদশাহ সালমান কিছুক্ষণ আগে তার সাথে কথা বললো, নরেন্দ্র মোদী ওরে বাবা রে বাবা, সে বিশাল সেই পুরস্কার পাঠিয়েছেন আমাদের স্যারের জন্য। তারপর তার অমুকে তার বন্ধু, অমুকে তার বান্ধবী, হিলারি ক্লিন্টন তার বান্ধবী, তার কথা মতো এটা হয় এটা হয়, এই নানা রকম ভানুমতির খেল তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা একেবারে আকাশের ধ্রুবতারা যেভাবে বাড়িয়ে ফেলেছিলাম, সেই যাকে বলে উনি যেদিন নোবেল পুরস্কার পেলেন সেই দিন থেকে একেবারে শেখ হাসিনার পতনের দিন পর্যন্ত তাকে যারা স্পর্শ করার চেষ্টা করছে, টোকা দেওয়ার চেষ্টা করছে, টিপে দেওয়ার চেষ্টা করছে, আমরা সবাই হই হই রই রই করে তাদের বিরুদ্ধে লেগেছি। ঠিক সেই রকম একটা প্রক্রিয়া আবার এই যে চুপ্পু সাহেবের চলে যাওয়ার পরে শুরু হয়েছে। এখন সবাই মানে তার যারা লোকজন, সবাই বলতে তার যারা লোকজন, সবাই বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূসকেই রাষ্ট্রপতি বানানো উচিত, তাকে ক্ষমতায় বসানো উচিত, তাকে ক্ষমতায় বসালে এখন তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী হবে, তারেক রহমান সাহেবের যে বিপত্তি আছে, আমেরিকার সাথে সম্পর্ক খারাপ আছে, ইউরোপের সাথে খারাপ আছে, সব ভানুমতির খেলের কবলে পড়ে সব শেষ হয়ে যাবে, সব নিষ্পত্তি হয়ে যাবে। তারেক রহমান সাহেব একেবারে আগামী 50 বছর তিনি ক্ষমতায় থাকতে পারবেন। এইরকম যে ন্যারেটিভগুলো তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, সেই ন্যারেটিভ কোন পর্যায়ে গিয়ে থাকে, সেই ন্যারেটিভের মধ্যে কারা পা দেয়, আর সেই ন্যারেটিভের ফলে বাংলাদেশ আকাশের আবার কোন ধ্রুবতারা হয়ে যায় সেটা এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।